আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান একটি সরকারি বাসভবনে তিনি বসবাস করবেন সপরিবারে, এবং তার সেই বসবাসের যাবতীয় খরচ রাষ্ট্র বহন করবে। ইতিপূর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবন ছিল গণভবন। এটি সংসদীয় গণতন্ত্রের জন্য ঐতিহাসিক, আর ভবনটির যে লোকেশন, এটিও একজন প্রধানমন্ত্রীর জন্য সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাকে বলা হয় সার্বিক বিবেচনায় উপযুক্ত। যেটি পুড়িয়ে দেওয়া হয়েছে গণভবন, এই গণভবনটির সঙ্গেই লাগোয়া স্পিকারের বাসভবন, তারপর সংসদ ভবন, এরপর পরিকল্পনা কমিশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং একেবারে খুব কাছাকাছি, বলতে গেলে ওয়াকিং ডিস্টেন্স, সেটি হলো প্রধানমন্ত্রীর কার্যালয়। অন্যদিকে সংসদ সদস্য যারা আছেন তারা দুটো অংশে ওখানে বসবাস করেন। মানিক মিয়া এভিনিউতে একটি অংশে বসবাস করেন, আরেকটি অংশ বসবাস করেন হলো সেই পুরাতন বিমানবন্দরের সামনে যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের পাশে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে যেখানে এমপিরা বসবাস করেন। তো এই যে প্ল্যানগুলো করা হয়েছে, এমপি, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার, ডেপুটি স্পিকার সবাই একসঙ্গে পাশাপাশি থাকবেন, ওয়াকিং ডিস্টেন্সে থাকবেন। তো সেই ভবনটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটিকে মেরামত না করে, সেটিকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর জন্য বসবাস উপযোগী না করে সাবেক যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল যে একটি গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র, এটির কবর রচনা হবে। প্রধানমন্ত্রী নামক যে পদ, এই পদটি কলঙ্কিত হবে, এবং সেই জন্য এরকম একটি উল্লেখযোগ্য বাসভবন, ঐতিহাসিক বাসভবন, সেই বাসভবনটিকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে সেখানে একটি জাদুঘর তৈরি করা হয়েছে। এত বিশাল জায়গা, সেখানে একটি জাদুঘর যদি তৈরি করতে হতো, তাহলে সেই ভবনের সামনের কিছু অংশ, পেছনের কিছু অংশ, বা যে কোনো জায়গায় একটা ত্রিভুজ আকৃতির 2-4 বিঘা জমি নিয়ে একটা সুন্দর সেই জাদুঘর সেখানে তৈরি হতে পারতো, এবং সেই জাদুঘর যদি তৈরি হতো, ওখানে বসবাসরত যারা প্রধানমন্ত্রী ভবিষ্যতে আসবেন বা বর্তমানে আছেন, তাদের জন্য ওটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হতো, যে আমরা যদি শেখ হাসিনার মতো এরকম করি, তাহলে এই বাড়ির সম্মুখ সারিতে বা দক্ষিণ প্রান্তে, উত্তর প্রান্তে যে জাদুঘরটি আছে, সেই জাদুঘরটিতে যা কিছু সংরক্ষিত রয়েছে সেগুলো আমার জন্য প্রযোজ্য হবে। এনিওয়ে, যারা করেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। ইতিহাস কখনো থেমে থাকে না, ঐতিহ্য কখনো বন্ধ করে রাখা যায় না। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি একটি সুরক্ষিত বাসভবন, সুন্দরতম বাসভবন এখানে বসবাস করবেন, এটা তার নসিবে হলো না। দ্বিতীয়ত হলো যে এই গণভবনে অনেকটা জিদ করে বা কী কারণে বেশি সময় বসবাস করেননি বঙ্গবন্ধু। তিনি এখন তারেক রহমান সাহেব যে কাজটি করতে যাচ্ছেন, ঠিক একইভাবে তিনি খুব স্বল্প পরিমাণ সিকিউরিটি নিয়ে তার যে বাসভবন 32 নম্বরে তিনি ছিলেন। তো 32 নম্বরে থাকার খেসারত তাকে কীভাবে দিতে হয়েছে, এটা ইতিহাস সবাই জানেন। তারেক রহমান সাহেব এখন যেখানে আছেন, তার যে বাড়ি, এই বাড়িটা নিয়েও কিন্তু নানা রকম যাকে বলা হয় কুফার কাহিনী আছে। কুফার কাহিনী কিভাবে আছে আমি আপনাকে বলি। কুফা মানে অভিশাপের কাহিনী আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর ধরে নেওয়া হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেকে জড়িত, এবং বিএনপি বারবার বলার চেষ্টা করেছে এরশাদ এর সঙ্গে জড়িত। সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু বাস্তবতা হলো যে এরশাদ বিএনপিকে তোয়াজ করার জন্য, তদবির করার জন্য দুটো বাড়ি তাকে দিয়েছিল বেগম খালেদা জিয়াকে। একটি বাড়ি হলো মইনুল রোডে ক্যান্টনমেন্টের মধ্যে, আর একটা বাড়ি হলো এই যে এখন যে বাড়িতে আছেন তারেক রহমান সাহেব। দেওয়া হয়েছিল এই উদ্দেশ্যে যে একটা বাড়িতে থাকবেন আর একটা বাড়ি ভাড়া দেওয়া হবে।
তো যে বাড়িতে বেগম জিয়া থাকতেন সেই বাড়িটা যেভাবে ভেঙে চুরে দুমড়ে দেওয়া হয়েছে, এটা রীতিমতো একটা অভিশাপ। অভিশাপ এই অর্থে যে আপনি যে কোনো অবৈধ জিনিস বা অবৈধ দান, অবৈধ অনুদান গ্রহণ করেন, যেভাবেই করেন না কেন ওটা কখনো বরকত নিয়ে আসে না। আর আমার বাবাকে যদি কেউ খুন করেন বা আমার পরিবারের উপর জুলুম অত্যাচার করেন, তারপর যদি আবার আমাকে সে উপহার দেওয়া হয়, সে উপহার আমার জন্য কতটা বুমেরাং হতে পারে এটা ইতিহাসে লেখা রয়েছে। এরই ধারাবাহিকতায় মইনুল হোসেন রোডে বেগম জিয়ার যে বাড়িটি, সেই বাড়িটির উপরে যে অভিশাপ এসেছে, সেই অভিশাপে পুরো পরিবার তছনছ হয়ে গেছে। বেগম জিয়া মানসিকভাবে যতটা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এটা বলার মতো নয়। একটা বাড়ি গেছে, দ্বিতীয় যে বাড়িটি রয়েছে এটাও স্বৈরাচারের দেওয়া উপহার। 1 টাকার বিনিময়ে রাষ্ট্র এই বাড়িটি তাকে দিয়েছে। ফলে এই বাড়িতে তারেক রহমান সাহেবের যে অবস্থান, এটা আমার কাছে বরকতময় মনে হচ্ছে না। এর চেয়ে তিনি যদি ধানমন্ডিতে তার শাশুড়ির বাড়িতে থাকতেন, অথবা রাষ্ট্রীয় যে কোনো একটি ঐতিহ্যবাহী, যেমন করতোয়া আছে, পদ্মা আছে, অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে। বেইলি রোডে যে বা মিন্টু রোডে সরকারি অনেকগুলো বাড়ি আছে, এর মধ্যে সবচেয়ে বড় বাড়িটি 25 নম্বর মিন্টু রোডের বাড়িটি, সবচেয়ে বড় রোড, এই বাড়িটি হতে পারত। কিন্তু সেখানে না থেকে তিনি কেন এরকম স্বৈরাচারের দেওয়া একটি উপহার, যেটি সঙ্গত কারণেই অভিশপ্ত হবে, এখানে কোনো বরকত আসবে না, সেই বাড়িতে তিনি থাকার কেন সিদ্ধান্ত নিলেন, এটা আমি বুঝি না। আমি নিজে দেখা যাচ্ছে যে আধুনিক হওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও মনের অজান্তে জাদু বিদ্যা, বান টোনা, কালো জাদু ইত্যাদি অনেকগুলো বিষয়, শয়তান ভূত প্রেত, এগুলোর সত্যতা বিশ্বাস না করলেও অবিশ্বাস করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। প্রতিটি ধর্মগ্রন্থে এই বিষয়ে স্পষ্ট তথ্য প্রমাণ সহকারে বলা হয়েছে। তো কাজেই আমাদের এই পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটে, অনেক অভিশাপের ঘটনা ঘটে, বারবার ঘুরে ফিরে একই ঘটনা কেন একই ব্যক্তির জীবনে ঘটে, একই পরিবারের উপরে ঘটে। কোনো কোনো পরিবার কেন নির্বংশ হয়ে যায়, বংশের কোনো রকম বাতি জ্বালানোর কেউ থাকে না। আবার কোনো কোনো বংশ কেন হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বসবাস করে, যেমন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধররা পৃথিবীতে আছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিসসালামের আওলাদ আওতাদরা এখনও পৃথিবীতে আছে। কিন্তু আবু জেহেলের আওতাদ কারা, ফেরাউন রামসেসের আওতাদ কারা, আওলাদ কারা, আমরা তো তাদেরকে চিনি না। এইরকম অনেক কিছু এই পৃথিবীতে হয়, এই জিনিসগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। অনেকগুলো ভূমি রয়েছে খুবই বরকতময়। এই যে ধরেন ইসরায়েল যে জায়গাটি, কেন এই জায়গাটিতে বারবার এরকম হচ্ছে, হাজার হাজার বছর ধরে, 5000 বছর ধরে শুধু এইরকমই হচ্ছে, ঘুরে ফিরে, মানে মৌচাকের কাছে যেভাবে মৌমাছি যায়, সারা পৃথিবীর মানুষ আকর্ষণ, প্রেম, ভালোবাসা সব কিছু কেন এই ভূমিটিকে কেন্দ্র করে, জেরুজালেমকে কেন্দ্র করে হয়। আবার পৃথিবী সৃষ্টির পরে সব কিছু কেন ইরানকে কেন্দ্র করে হয়। আবার কিয়ামত হওয়ার পরে কিয়ামতের যে হাসর নসরের ময়দান, এটাও এই ইরানের এই ভূমিতে, দ্য পার্সিয়ান যে ল্যান্ড, এখানে হবে। কেন বলেন তো, বাংলাদেশে কেন হলো না, ইরানে কেন হবে? এই ইরান নিয়ে এত যুদ্ধ কেন? আলেকজান্ডার কেন সেখানে যাবে? আলেকজান্ডার কেন ঢাকা এলেন না, সোনারগাঁ এলেন না, আমার গলা চিপে কেন গেলেন না? এখন এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। বারবার কেন মানুষ আফগানিস্তানে আসে, বারবার কেন আফগানিস্তান আসে, কেন বারবার দিল্লিতে যায়, এই জিনিসগুলো বুঝতে হবে। তো সেই দিক থেকে আমাদের এই সমাজে কতগুলো তারিখ, কতগুলো মাস, কতগুলো সময় কারো কারোর জন্য, কোনো দলের জন্য, পরিবারের জন্য অনেকটা কুফা হয়ে গিয়েছে, অভিশাপের বিষয় হয়ে গেছে। সেই দিক থেকে বাংলাদেশের ইতিহাসে এই যমুনা নামক যে ভবনটি, ডক্টর মোহাম্মদ ইনু যেখানে বসবাস করে গেলেন, এই ভবনটি একটি ভৌতিক ভবন। এখানে ভূত আছে, এখানে জিন আছে, এখানে কালো জাদুর যে সকল উপকরণ সব এখানে উপস্থিত। এখানে যারাই গেছে বিভিন্ন সময়টাতে তাদের জীবন তছনছ হয়ে গেছে। এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল এরশাদ জামানাতে মওদুদ আহমেদের জন্য। বাংলাদেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট হবেন সাংবিধানিকভাবে, এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে তিনি যে সরকারি বাসভবনে থাকবেন,
এজন্য এই ভবনটি তৈরি করা হলো। অত্যন্ত দৃষ্টিনন্দন, ভিতরের আর্কিটেকচারাল ডিজাইন অসাধারণ। আমরা যারা গিয়েছি ওখানে আমরা দেখেছি মানে কোনো সরকারি অফিস সাধারণত এতটা ওয়েল ডেকোরেটেড হয় না। এমনকি গণভবনের চাইতেও, বঙ্গভবনের চাইতেও এই বাড়িটির ইন্টেরিয়র ডেকোরেশন অনেক ভালো, কিন্তু এখানে বরকত আসেনি। মওদুদ আহমেদ একদিন বসবাস করতে পারেননি। এই বাড়িতে লতিফুর রহমান সাহেব থেকেছেন, তার জীবন তছনছ হয়ে গেছে। এই বাড়িতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি ছিলেন জনাব ফখরুদ্দিন সাহেব, তার জীবন তছনছ হয়ে গেছে। এই বাড়িতে যখন প্রথম শেখ হাসিনা উঠলেন, ঠিক উঠার অল্প কিছুদিন পরই এখানে গণভবন যখন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল, তার জন্য প্রস্তুত করা হচ্ছিল, তিনি কয়েকদিন এখানে ছিলেন। ওই সময়টিতেই বিডিআর মিউটিনি ঘটে, বিডিআর দুর্ঘটনা ঘটে। তারপর বহুদিন এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উঠলেন। এই বাড়িকে কেন্দ্র করে যারা যারা এখানে থেকেছেন, কাজ করার চেষ্টা করেছেন, সবার জীবন তছনছ হয়ে গেছে। আপনি সেই প্রেস সেক্রেটারি শফিকের কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা বলেন, লামিয়া মোর্শেদের কথা বলেন, কিংবা ধরুন আলী রাজের কথা বলেন, এই বাড়িকে কেন্দ্র করে যারা যত বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেছেন, সবার জীবনে অভিশাপ নেমে এসেছে। এখন সেই বাড়িতে জনাব তারেক রহমান সাহেব, আজকে যখন আমি ভিডিওটি করছি চাঁদ রাত্রিতে, তখনকার খবর হলো যে তিনি উঠবেন না এই বাড়িতে, সিদ্ধান্ত নিয়েছেন। এবং এটি যদি ফাইনাল থাকে ভালো কথা, এটা যদি ফাইনাল থাকে ভালো কথা। আর যদি তিনি ভবিষ্যতে ওঠার চেষ্টা করেন, এই জন্য মূলত আমি এই কথাগুলো বলছি। এবং আমি যখন এই ভিডিওটা বানানোর জন্য হেডলাইন দিচ্ছিলাম,